এরকম দেব, ঠিক আছে? স্কুল এসআই বা ডাব্লিউবিসিএস এর যে মানে কোশ্চেন গুলো সেইগুলো আমি দেব গ্রুপে। স্যার 5-এরটা করিয়ে দিন। মর্নিং ডোসে 5-এরটা একটু ল্যাঙ্গুয়েজ ভুল আছে স্যার। ওখানে 1/3 অফ সেলিং প্রাইস হবে না, 1/3টা হয়তো মিস হয়ে গেছে। কিছু একটা মিস হয়েছে এখানে, কিছু একটা মিস হয়েছে, বুঝতে পারছি না কি মিস করেছে এরা। এবারে মানে কোশ্চেন ডেটা যেমন দেবো সেইভাবে অ্যান্সার করতে হবে। প্রিয়াঙ্কা অঙ্ক দুটো হয়েছে তো? সঞ্চিতা কমপ্লিট? হ্যাঁ স্যার। আচ্ছা, তো চলো আমরা ক্লাস শুরু করার আগে আমি কিছু কোশ্চেন আমি ধরি, ঠিক আছে? মানে কোশ্চেন কয়েকটা ধরি। আচ্ছা বলো তো, আমরা ভাববাদী পড়ে নিয়েছি, প্রকৃত মানে ন্যাচারালিজম, আইডিয়ালিজম অ্যান্ড হচ্ছে প্র্যাগমাটিজম ইত্যাদি ইত্যাদি পড়ে নিয়েছি। বলো তো ফ্রয়েবেল এবং প্লেটো এরা দুজন কোন মতবাদের প্রবক্তা? আইডিয়ালিজম। আচ্ছা এবার বলো, বিশ্বদীপ বলো, অনুভা বলো, বিশ্বদীপ বলো, অমিত বলো। আত্ম উপলব্ধি হলো জীবনের চরম লক্ষ্য। এটা কি ধরনের দর্শনের লক্ষ্য? ভাববাদী দর্শনের লক্ষ্য স্যার। স্যার ভাববাদী। আচ্ছা ভাববাদী, ঠিক। ওকে, নেক্সট, স্টোরি টেলিং মেথড, ঠিক আছে? স্টোরি টেলিং মেথড বা হচ্ছে প্লে ওয়ে মেথড, এই ধরনের মেথড কোন দর্শনের ক্ষেত্রে ইউজ করা হয়? কোন দর্শনের ক্ষেত্রে? প্র্যাগম্যাটিজম বা প্রয়োগবাদ। তো প্রয়োগবাদের ক্ষেত্রে। আচ্ছা স্যার রিয়েলিজমের উপর যে আপনি একবার ক্লাস নিয়েছিলেন না স্যার, হ্যাঁ, তো ওইটার আপনি ওই ইউটিউবে যে ইয়েটা দেন না, ওই রেকর্ডেড ভিডিও, ওটা আপলোড হয়নি। মানে আপনি তখন বললেন না আপলোড হয়নি বলে লিংক খুলছিল না, মানে ভিডিও ডাজ নট, মানে কিছু দেখাচ্ছিল না ভিডিও। তো ওই লিংক যদি আবার দিতে পারেন তো ভালো হয়, মানে রিয়েলিজমটা আরেকটু বুঝতে পারলে, মানে আপনার ক্লাসটা একবার ফলো করলে আমার সুবিধা হবে। ওটা দেখে নেবে, ইউটিউবে রয়েছে। আর ইউটিউবে আমি সব এখন প্রাইভেট করে দিচ্ছি, ঠিক আছে? যখন যে তোমরা যারা যেটা দেখতে চাইবে আর কি, আমি একটা দিন 24 ঘন্টা রাখছি, তারপরে আমি প্রাইভেট করে রাখছি, ঠিক আছে? তোমরা যখন যেটা চাইবে তখন আমি বলে দেবো, সেটা মানে আমাকে বললে আমি ওপেন করে দেবো, দেখে নেবে, ঠিক আছে? আর হচ্ছে আমি গুগল ড্রাইভে দিচ্ছি, অনেকে প্রবলেম হচ্ছে বলছে দেখতে পাচ্ছি না, সেইখানে আমি ইউটিউবে দিই 1 ঘন্টার জন্য, ঠিক আছে? 1 ঘন্টা। ওই স্যার রিয়েলিজমটা আপনি আগে তো দিয়েছিলেন ইউটিউবে, তো সেই ওটা তখন পাওয়া যাচ্ছিল না, মানে ওখানে লিংক করলে কিছু দেখাচ্ছিল না। ওটা কি এখন আবার দেখা যাবে ওই লিংকে ক্লিক করলে? চেষ্টা করো, পেয়ে যাবে আশা করি। পরের প্রশ্ন। স্যার স্যার হ্যাঁ স্যার বলছি যে এই যে গল্পের ছলে পড়ানো বা খেলার মাধ্যমে, স্যার এটা তো ন্যাচারালিজমও হতে পারে, এটা একটু গুলিয়ে যায়, কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দেবেন। দেখো, এই মেথডগুলো বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? বিভিন্ন ক্ষেত্রে, ন্যাচারালিজমের ক্ষেত্রে হয় বা হচ্ছে প্র্যাগম্যাটিজমের ক্ষেত্রে হয়। স্পেশালি হচ্ছে আমার প্রশ্নটা মানে এটা বিভিন্ন দর্শনের ক্ষেত্রে হয়, মানে স্পেশালি ধরো ওই প্র্যাগম্যাটিজম বা হচ্ছে ন্যাচারালিজমের ক্ষেত্রে হয় কিভাবে শেখানোর জন্য। স্যার এটা প্র্যাগম্যাটিজমেই হবে, কারণ ওটা যে মানে যে ছাত্রকে পড়ানো হবে বা শিশুকে পড়ানো হবে, সেখানে মানে যেরকম আমার দরকার সেরকম ভাবে আমি প্রয়োগ করব না জিনিসটা। স্টোরি টেলিং বলুন বা প্লে মেথড বলুন, সেজন্য এটা তো প্রয়োগবাদের মধ্যেই পড়বে। আচ্ছা বলো তো, বিশ্বভারতী কত সালে প্রতিষ্ঠা হয়? বলো হচ্ছে দেবাশিস, বলো। আমি একটু প্রশ্ন জিজ্ঞাসা করি, তারপরে পড়াশোনা হয়। মৌলি বলো, মৌলি ম্যাডাম। 1921। 1921। আচ্ছা নেক্সট বলো,
বিশ্বভারতী, ঠিক আছে, কত সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায়? যাকে জিজ্ঞাসা করবো সেই বলবে। কত সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায়? মৌপিয়া, আচ্ছা মৌপিয়া ছাড়ো, নীলাঞ্জনা বলো, প্রিয়া বলো, প্রিয়াঙ্কা বলো, আচ্ছা প্রিয়াঙ্কা চক্রবর্তী, প্রিয়াঙ্কা পাল, বলো তোমরা বলো কত সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পায় বিশ্বভারতী? 21 বলেছিলেন? 21-এ তো বিশ্বভারতী 1921 তো বলবো স্যার 1951 মনে হয়। 1951 সালে, ভেরি গুড। 1951 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা 1921 সালে, কিন্তু এটি কেন্দ্রীয় সরকার। আমরা বিশ্বভারতী, তোমরা তো পড়েছো সবাই, বেশিরভাগ বিশ্বভারতী মানে অনেকেই পড়েছে বিশ্বভারতী ইউনিভার্সিটিতে। এটা হচ্ছে সেন্ট্রাল মানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে স্বীকৃতি পায় 1951 সালে। ঠিক আছে, চলো আচ্ছা নেক্সট প্রশ্ন। আলোচনা পদ্ধতি, আলোচনা পদ্ধতি কয়েকটা মানে টিচিং মেথডের নাম বলবো, এটা কোন দর্শনের সঙ্গে যুক্ত সেটা বলতে হবে। প্রত্যেকে মুখে না বলে এ করতে পারো, এসএমএস করতে পারো, এখানে এখানে এসএমএস করতে পারো, যে স্ক্রিন শেয়ার মানে তোমাদের গুগল মিটের যে লেখার জায়গা আছে এখানে তোমরা লিখতে পারো। আলোচনা পদ্ধতি হয়েছে, ডিবেট মেথড, ডিবেট মেথড। কোশ্চেনটা আরেকবার বলবেন? প্রশ্ন নেই, আমি আলোচনা করছি, আমি কিছুই দেখাচ্ছি না। আলোচনা পদ্ধতি, ডিবেট মেথড, এগুলো কোন দর্শনের ক্ষেত্রে প্রযোজ্য? প্র্যাগম্যাটিজম বলছে সঞ্চিতা, নীলাঞ্জনা বলছে প্র্যাগম্যাটিজম। কোথায় অ্যানসার দেব? যে কোনো জায়গায় দাও না। দেবশ্রী বলছে আইডিয়ালিজম। কি হবে? প্র্যাগম্যাটিজম। হ্যাঁ হবে, প্র্যাগম্যাটিজম হবেন বলছে স্যার প্র্যাগম্যাটিজম হবে না স্যার, হবে না। আমি কি বলেছি প্র্যাগম্যাটিজম হবে? দাঁড়াও, ওয়েট করতে দাও, সবাই দিক অ্যান্সার। আচ্ছা এই মেথডটা আমি বলে দিচ্ছি তোমরা, এটা হচ্ছে আইডিয়ালিজম। ওকে, আইডিয়ালিজম মানে ভাববাদী দর্শনের মধ্যে পড়ছে। আলোচনা পদ্ধতিতে দেখো অ্যাকচুয়ালি প্র্যাগম্যাটিজমে কি হয়, প্র্যাগম্যাটিজমে সাধারণত প্রবলেম সলভিং মেথড। আচ্ছা আমি একটু লিখিয়ে দেবো কোন মেথড মানে কোন দর্শনের ক্ষেত্রে এগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে, মানে স্পেশালি এসআই এর জন্য এই ধরনের কোশ্চেন আসে, কোন পদ্ধতি কোন দর্শনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, আলোচনা পদ্ধতি, তারপরে ধরো ডিবেট মেথড, এগুলো সবই আইডিয়ালিজমের মধ্যে পড়ছে। ঠিক আছে, বা স্যার কিভাবে একটু লজিকটা বোঝান, কিভাবে? লজিকটা কিভাবে বোঝাবো? তো আলোচনা পদ্ধতি মানে কি, কোনো কিছু বিষয়। আইডিয়ালিজমের যে আপনি থিওরি বলেছেন তার সঙ্গে তো ম্যাচই করছে না। কে বলেছে? তুমি প্রয়োগবাদীর কিভাবে বলছো? আলোচনা পদ্ধতির মাধ্যমে প্রয়োগবাদে কিভাবে করা যাবে? প্রয়োগবাদে সেখানে প্রয়োগবাদে তোমার দর্শনের ক্ষেত্রে সেখানে তোমাকে প্র্যাকটিক্যালি তোমাকে সেখানে অ্যাক্টিভলি কাজ করতে হবে, সেখানে আলোচনার কোনো মানে এই নেই। ঠিক আছে, সেখানে হচ্ছে প্রবলেম সলভিং মেথডের মাধ্যমে তোমাকে কাজ করতে হবে, বা হচ্ছে প্রজেক্ট মেথডের মাধ্যমে কাজ করতে হবে, বা লার্নিং বাই ডুইং এর মাধ্যমে সেখানে কাজ করতে হবে। করলে তুমি প্রয়োগবাদের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই হবে। ঠিক আছে, প্রয়োগবাদ তো হবেই না। তোমরা খাতা বের করো। মানে আপনি বলতে চাচ্ছেন যে আইডিয়ালিজম এই জন্যই হবে যে আলোচনা পদ্ধতিটা হচ্ছে ওল্ডেস্ট মেথড নাকি?
এই জন্য আলোচনা পদ্ধতি ওল্ডেস্ট মেথড ঠিক না, মানে ওই রকম কোনো যুক্তি নেই যে আলোচনা পদ্ধতি ওল্ডেস্ট কারণ আইডিয়ালিজম তো ওল্ডেস্ট মেথডের মধ্যেই পড়ে না, এখন তো আইডিয়ালিজম কাজেই লাগে না ওল্ডেস্ট আমাদের যে প্রেজেন্ট। হ্যাঁ ওল্ডেস্ট মেথড তো ঠিকই, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আমি ওইটা বলতে পারছি না যে ওই ওল্ডেস্ট মেথড বলেই যে ওটা আইডিয়ালিজম হবে, তা কিন্তু নয়। আলোচনা পদ্ধতির ক্ষেত্রে আইডিয়ালিজম দর্শনের ক্ষেত্রে আলোচনা পদ্ধতি ইউজ করা হয় ওল্ডেস্ট মেথডের জন্য না, মানে প্র্যাগম্যাটিজমের ক্ষেত্রে হবে না। এবং হচ্ছে মানে এই যে ভাববাদী দর্শনের ক্ষেত্রে এই পদ্ধতিতেই শিক্ষা দেওয়া হয়। ঠিক আছে, চলো একটু লেখো। স্যার বিশ্বভারতীর প্রতিষ্ঠাকালটা কবে বললেন? 1921। লেখো আইডিয়ালিজম। হয়েছে? মেথড, টিচিং মেথড। ওকে, নাম্বার 1 লেখো আলোচনা মেথড। ডিসকাশন মেথড, যারা ইংলিশে লিখবে তোমরা ইংলিশে লিখে নাও, ডিসকাশন মেথড। নেক্সট লেখো ডিবেট মেথড। নাম্বার 3 লেখো সিম্পল টু কমপ্লেক্স মেথড। সেলফ লার্নিং মেথড। ঠিক আছে, এই পদ্ধতি হচ্ছে আইডিয়ালিজম দর্শনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আর একটা লেখো কনজারভেশন, মানে আলোচনা তো হয়ে গেছে। ঠিক আছে, কি বললেন? কনভারসেশন? হ্যাঁ হ্যাঁ কনভারসেশন তো হয়ে গেল। হয়েছে, এই 4-5টা মেথড লিখে নাও। চলো এবার লেখো হয়েছে। শোনো মলয় স্যার, শুনতে পাচ্ছ? তুমি তো হ্যালো, মলয় ঘোষ, শুনতে পাচ্ছ? তোমরা ক্লাস করো না, মানে তোমরা অ্যাডমিশন হয়েছে অনেকদিন আগে। হ্যালো, একটু রেসপন্স করো। হ্যাঁ বলেন। বলছি আপনি কি অ্যাডমিশন হয়েছেন তো, কিন্তু ক্লাস করেন না কেন? ক্লাস করতে হবে তো, ক্লাস না করলে কি করে হবে? চলো ন্যাচারালিজম। হয়েছে, স্যার কি বললেন? লেখো প্রকৃতিবাদ। প্রকৃতিবাদী দর্শনের ক্ষেত্রে কোন টিচিং মেথড ইউজ করা হয়? নাম্বার 1 লেখো প্লেওয়ে মেথড। স্যার একটু প্লেওয়ে প্র্যাগম্যাটিজম হলো তো। হ্যাঁ স্যার বলো। স্যার এই হ্যাঁ স্যার আমি এটাই বলছিলাম সাথে যে এই মতবাদের যিনি স্ট্রং অ্যাডভোকেট, মানে যিনি প্রবক্তা, হ্যাঁ, এমন 2-3 জনের নাম যদি নিচে লিখে দেন তাহলে একটু সুবিধা হবে। হ্যাঁ 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 ঠিকই আছে। এই প্লেওয়ে মেথডের প্রবক্তা কিন্তু প্লেটো।
স্যার, হ্যাঁ বলো। আপনি যখন জিজ্ঞেস করলেন যে ওই প্লে আর স্টোরি মেথডটা কিন্তু ওই আলোচনা পদ্ধতি আইডিয়ালিজম ঠিক আছে, কিন্তু আমার তো প্লেটা ওটা মনে হচ্ছিল যে এটা ন্যাচারালিজমের মধ্যে হলে ঠিকঠাক হতো, এরকম একটা পড়েছিলাম তাই বলছি। ন্যাচারালিজমের মধ্যে হলে ঠিকঠাক হতো। এই দেখো আপনি প্লেটো। প্লে মেথড বললেন যে প্লেটো বললেন, কিন্তু আপনি তো লিখিয়েছেন প্লে মেথড ট্রাইবেল। স্যার আপনার যে পিডিএফ সেখান থেকে তো আমি পড়েছি প্লে মেথড ট্রাইবেল। প্লে মেথড ট্রাইবেল দিয়েছিল না? হ্যাঁ, হ্যাঁ ওখানে লেখা ছিল স্যার। ট্রাইবেল। হ্যাঁ প্লে মেথড স্যার ট্রাইবেল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ বলো। বলছিলাম স্যার ওই প্লে মেথড এক জায়গায় তো পড়েছিলাম স্যার, অ্যানা ফ্রয়েড মানে ফ্রয়েডের যে মেয়ে তিনি অ্যানা ফ্রয়েড তো প্লে মেথডের মানে মানে মনসমীক্ষণ বাদদের ওই অ্যাঙ্গেল দিয়ে ওইখানে পড়েছিলাম তো। ফ্রয়েড, এটা মানে প্লে সেটা ঠিক একটু আছে, হ্যাঁ ফ্রয়েড ইয়া। ফ্রয়েড ফ্রয়েড হবে। এই ফ্রয়েড কেন? ফ্রয়েড না ট্রাইবেল? ট্রাইবেল, ট্রাইবেল ফ্রয়েড তো। কেন হবে? ফ্রয়েড স্যার হবে। ফ্রয়েডের মেয়ে অ্যানা ফ্রয়েডের কথা ট্রাইবেল, বলছি। ট্রাইবেল, ট্রাইবেল হচ্ছে প্লে মেথডের প্রবক্তা। ঠিক আছে, চলো নেক্সট লেখো। অবজারভেশন মেথড। স্যার, ন্যাচারালিজমের টিচিং মেথড হেডিং করে বসাচ্ছে, ওখানে কি লিখবো? এই তো বসে থাকবে কেন, এই তো দেখতে পাচ্ছ না, হ্যালো স্ক্রিন শেয়ার হচ্ছে না? না স্যার, বলছি ন্যাচারালিজমের টিচিং মেথড কি শুধু প্লে মেথড, আর কিছু নেই? কেন, এই তো লিখছি অবজারভেশন মেথড, দেখো অবজারভেশন মেথড। এই দুটো মেথড লিখে নাও। ওকে, চলো নেক্সট। প্র্যাগমেটিজম। প্র্যাগমাটিজম মেথড লেখো। প্রবলেম সলভিং মেথড। এক্সামে দুটো অপশন থাকবে, তখন কি দেবো? ন্যাচারালিজম না প্র্যাগমাটিজম? ওরকম থাকবে না, থাকলে সেরকম ভাবে ভেবে চিন্তে দিতে হবে। ইন্টিগ্রেটেড মেথড। স্যার এর আগের স্লাইডটা দেখাবেন, এটা হয়ে গেল। হুম, লার্নিং বাই ডুইং মেথড। ইন্টিগ্রেটেড মেথড। ইন্টিগ্রেটেড দুবার লেখালেন। ও আচ্ছা, ইন্টিগ্রেটেড দুবার হয়ে গেছে। ডিসকভারি মেথড। ডিসকভার। ডিসকভার মেথড। ঠিক আছে, চলো এই স্লাইডটা দেখুন। হ্যাঁ স্যার হয়ে গেছে। রিয়েলিজম। ইন্ডাকটিভ মেথড।
কোরিলেশন মেথড, কোরিলেশন মেথড। অবজারভেশন মেথড। স্যার অবজারভেশনটা ন্যাচারালিজমও হবে রিয়ালিজমও হবে? হুম। নেক্সট লিখো এক্সপেরিমেন্টাল মেথড। এক্সপেরিমেন্টাল মেথড। নেক্সট লিখো অডিও ভিজুয়াল মেথড। অডিও ভিজুয়াল। স্যার যদি ডিসকভার মেথড প্র্যাগমাটিজম হয় তাহলে এক্সপেরিমেন্টাল মেথড কি করে রিয়ালিজম হয়? একই তো, ডিসকভার এক্সপেরিমেন্ট। হয় বিভিন্ন ক্ষেত্রে একই দর্শন, অনেক দর্শনের ক্ষেত্রে একটা দর্শনের ক্ষেত্রে একটা অ্যাপ্লাই হচ্ছে বলে অন্য দর্শনের ক্ষেত্রে হবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, চলো। আচ্ছা এবার আমরা এক মিনিট, সাউন্ড হচ্ছে না, খুব ডিস্টার্ব হচ্ছে। হ্যালো, একটু ডিস্টার্ব হচ্ছে সাউন্ডের জন্য। হ্যাঁ কি করব বলুন, এই স্যার এমন কিছু আওয়াজ আসছে না, ঠিকঠাক আছে। ঠিক আছে, দেখা যাক কতটা কি হয়। আমি একটু আর একটু জানলা ফাল্লা সবই বন্ধ আছে। আচ্ছা চলো, আজকে আমরা যেটা পড়বো আজকে কমপ্লিট করে দেবো। আমি রবীন্দ্রনাথ, আজকে আগের দিনে রবীন্দ্রনাথ হয়ে গেছে তো। শোনো, তোমরা এই বিভিন্ন ধরনের মেথড গুলো কি এক জায়গায় করে নাহলে ভুলে যেতে। হ্যাঁ ওইখানে তো আমি এক জায়গায় করে লেখালাম। তো তোমরা একটু নিজেরা কষ্ট করবে, দেখো আমার এগুলো নিজেরা একটু কষ্ট করে একটু করবে, চেষ্টা করবে, তাহলে দেখবে আরো বেশি ভালো হবে। মানে আমি করাচ্ছি তো অবশ্যই, ঠিক আছে, আমি করাচ্ছি যতটুকু সম্ভব করাচ্ছি। তোমরা হচ্ছে যেমন ধরো এগুলো ন্যাচারালিজম প্র্যাগম্যাটিজম এগুলো হয়ে গেছে, তো এগুলো হচ্ছে আমি মেথড গুলো এক জায়গায় করে, অবশ্যই এক জায়গায় করে নেবে। এই তো আমি এক জায়গায় করে দিলাম, লিখে নেবে, ঠিক আছে, এগুলো মুখস্থ করে নেবে। আর এরকম জিনিস নয় অ্যাকচুয়ালি, তুমি বই টই পড়লে বুঝতে পারবে যে একটা মেথড একটা জায়গায় অ্যাপ্লাই হচ্ছে মানে অন্য জায়গায় অ্যাপ্লাই হবে না, এটা কিন্তু ভুল কথা। মানে এইগুলো যে কোনো মানে অন্য দর্শনের ক্ষেত্রে অবশ্যই অ্যাপ্লাই হবে, তবে পারফেক্টলি মানে কিছুটা ক্ষেত্রে অবশ্যই অন্য যে দর্শন আছে সেখানে অ্যাপ্লাই হবে। মানে রিয়েলিজম হচ্ছে মানে প্র্যাগম্যাটিজম হবে না, বা ন্যাচারালিজম হচ্ছে মানে আইডিয়ালিজম হবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, চলো এবার আমি যেটা আমি একটা পিডিএফ দিচ্ছি। রবীন্দ্রনাথ হয়ে গেছে তো, হ্যাঁ স্যার। স্বামীজি করব। স্যার গান্ধীজি করান বলছেন আগের দিন, গান্ধীজি। হ্যাঁ গান্ধীজি স্বামীজি করে নেব। করে নেওয়ার পরে পরের দিনই হচ্ছে ওয়েস্টার্ন যে ফিলোসফার রয়েছে এগুলো করে নেব। ঠিক আছে, দেখো আমি দুটো পিডিএফ দিয়ে দিয়েছি। আমি প্রথমেটা খুলছি। আচ্ছা প্রথমে গান্ধীজিকে করে দিই, ঠিক আছে। দেখো এখানে যে নোটসটা আমি দিয়েছি এটা পুরো মানে মানে কম্প্যাক্ট নোটস রয়েছে, এটা একটু পড়ে নেবে। আমি জাস্ট মানে এগুলো তুমি একবার পড়ে নিলে মোটামুটি হয়ে যাবে।
কিন্তু এটার ছাড়াও আমি কিছু লেখাবো বা কিছু বলবো, ঠিক আছে? আমি সেগুলো খাতায় একটু নোটস করতে হবে, ঠিক আছে? বোঝা গেল প্রত্যেকে? চলো, এখানে তাহলে কি বলছে আমি একটু বলে দিই। দেখো গান্ধীজি কি বলছেন, দেখো আমি দু একটা লাইন পড়ছি। দেখো গান্ধীজি বলছে বলিষ্ঠ শিক্ষা দর্শন তার জীবন দর্শনের দ্বারা বিশেষভাবে প্রভাবিত। অর্থাৎ মহাত্মা গান্ধী শিক্ষা দর্শন এবং শিক্ষা চিন্তা তার জীবন দর্শনের উপর ভিত্তি করে গড়ে গঠিত। অর্থাৎ মহাত্মা গান্ধীর শিক্ষা দর্শন প্রধানত তিনটি নীতির উপর গড়ে উঠেছে। একটা কি ভাববাদী দর্শন, তার মানে ওনার যে দর্শন রয়েছে, মহাত্মা গান্ধীর যে দর্শন রয়েছে, সেই দর্শনের সঙ্গে তিনটে মানে যে দর্শন রয়েছে সেটার সংমিশ্রণ দেখা গেছে। একটা কি ভাববাদী দর্শন, প্রকৃতিবাদী দর্শন এবং প্রয়োগবাদী। মানে ভাববাদী শিক্ষা দর্শন হিসাবে তিনি শিক্ষার লক্ষ্য নির্ধারণ করেছেন। মানে শিক্ষার লক্ষ্য হবে ভাববাদী দর্শনের উপর ভিত্তি করে, এবং শিক্ষা গঠন হবে, শিক্ষার গঠন নির্ধারণ হয়েছে প্রকৃতিবাদী দর্শনের উপর, এবং শিক্ষার পদ্ধতি এই মেথড এটা নির্ধারণ করেছেন প্রয়োগবাদী দর্শনের উপর। তাহলে দেখো প্রত্যেক দর্শন প্রত্যেকের সঙ্গে রিলেটেড। তার মানে এই নয় যে একটা দর্শন হয়ে গেছে মানে আরেকটা দর্শন হবে না, ঠিক আছে? তো চলো এগুলো আমি আর বলছি না। এবার দেখো আমি একটু বলি বিষয়টা কি হচ্ছে। মহাত্মা গান্ধী কি ছিলেন? একজন পলিটিক্স মানে রাজনীতিবিদ ছিলেন, ঠিক আছে? মানে আধুনিক ভারতবর্ষের মানে রাজনৈতিক চেতনা, মানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যে রাজনৈতিক ভাবে উদ্বুদ্ধ করার পাশাপাশি তিনি ছিলেন একজন কি সমাজসেবী এবং আধ্যাত্মিক জগতের লোক, ঠিক আছে? কেবলমাত্র ভারতবর্ষকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তিনি মানে ঐক্যবদ্ধ করে তুলেছিলেন তা কিন্তু নয়। ভারতবর্ষের অর্থাৎ সমাজের সমস্ত মানুষের উন্নতির জন্য, অর্থাৎ ভারতবাসীর উন্নতির জন্য তার যে দর্শন, ঠিক আছে, সেই দর্শন সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং রাজনীতি ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে তার দর্শনটা প্রভাবিত হয়েছিল, ঠিক আছে? এবং তার জীবনে যে মূল আদর্শ ছিল সত্য আর কি অহিংসা। এই সত্য এবং অহিংসার উপর ভিত্তি করে তার দর্শন পরিচালিত হয়েছিল, ঠিক আছে? আর যে তিনি এই যে দর্শন মানে এই সত্য এবং অহিংসা এই যে বিষয় দুটো তার মানে জীবনের মূল মানে যে লক্ষ্য, সত্য এবং অহিংসা তার জীবনের যে মূল মন্ত্র বা নীতি, এগুলো কোথা থেকে এসেছে? তিনি সেই ইয়ে মানে কি বই পড়েছিলেন বলো তো? কেউ মনে আছে? ইতিহাসে পড়েছিলাম। কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? এই টলস্টয়। টলস্টয়। আর টলস্টয় আর কে? রাস্কিন নামটা বন্ড। মনে পড়ছে। রাস্কিন, হ্যাঁ রাস্কিন বন্ড, হ্যাঁ হ্যাঁ। রাস্কিন এবং হচ্ছে টলস্টয় দ্বারা প্রভাবিত হয়েছিলেন গান্ধীজি। এবং অহিংসা, অহিংসা তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন, ঠিক আছে? মানে সত্যাগ্রহ, অহিংসা বলছি, সত্যাগ্রহ, এই সত্যাগ্রহ বিষয়টা তিনি তার বাবার কাছ থেকে পেয়েছিলেন, ঠিক আছে? মানে তুমি ধর অন্যায় করলে তোমাকে কিছু না বলে, মানে মানে সত্যাগ্রহ মানে কি? সত্যের প্রতি আগ্রহ, সত্যাগ্রহ, ঠিক আছে? ইনি এটা তার বাবার কাছ থেকে পেয়েছিলেন। যাই হোক, মানে তার জীবন দর্শনের দুটো মূল কথা ছিল সত্য এবং অহিংসা। এই দুটো বিষয়ের উপর ভিত্তি করে তিনি মানব জাতিকে এবং মানব জাতিকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। কারণ অহিংসা যদি হয়, হিংসা যদি হয়, তাহলে সমস্ত সেই সেই মানে গৌতম বুদ্ধ, মহাবীর এরা তো এইসব বলে গেছে, মানে হিংসা করবে না, অহিংসা নীতি পালন করবে, ঠিক আছে? এবং এর দ্বারা তিনি সমাজ গঠনের চেষ্টা করেছিলেন, ঠিক আছে? এবং গান্ধীজি পলিটিক্স, প্রত্যেকে পলিটিশিয়ান বা বিভিন্ন ক্ষেত্রে যুক্ত থাকা সত্ত্বেও প্রত্যেকে কিন্তু একটা ঈশ্বরের প্রতি তাদের একটা মানে ভক্তি রয়েছে। অ্যাকচুয়ালি গান্ধীজিও ঠিক সেরকম ভাবে ঐশ্বরিক শক্তিতে বিশ্বাসী ছিলেন, ঠিক আছে? এবং তিনি এটাই মনে করতেন প্রত্যেকটা মানুষের মধ্যে আত্মা রয়েছে, মানে কি বলবো, মানে এই যে ঐশ্বরিক যে শক্তি সেটা আছে। এবং স্বামী বিবেকানন্দ এটা বলেছিলেন যে প্রত্যেক মানুষের মধ্যে কি আছে?
ঈশ্বর বিরাজ করছে। মানুষকে ভালোবাসো, মানুষকে মানে সাহায্য করো, মানুষকে এ করো, তাহলে তুমি ঈশ্বরকে পাবে। ঠিক আছে। এবং যেহেতু গান্ধীজিও সরি স্বামীজিও এই মতবাদের প্রবক্তা ছিলেন, ঠিক সেরকম গান্ধীজিও এটাই বিশ্বাস করতেন যে প্রত্যেক মানুষের মধ্যে মানে ঐশ্বরিক চিন্তায় বিশ্বাসী ছিলেন, এবং প্রত্যেকের মানুষের মধ্যে যে আত্মা রয়েছে সেই আত্মার মধ্যেই ভগবান রয়েছে, এবং সেই কারণে সেই উদ্দেশ্যে মানে আমাদের সেই কি বলবো পরম আত্মাকে বা ব্রহ্মাকে উপলব্ধি করাই হচ্ছে আমাদের শিক্ষা। ঠিক আছে। এবং আত্ম উপলব্ধির উপরে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন, আত্ম উপলব্ধি, সেলফ রিয়েলাইজেশন, যেটা আগের দিন রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন যে সেলফ রিয়েলাইজেশন করতে হবে। সেলফ রিয়েলাইজেশন করলে আমাদের প্রকৃত শিক্ষা হবে বা প্রকৃত মানে আমরা মানুষ হতে পারবো। ঠিক আছে। এবং তিনি আরো কিছু কিছু বিষয় বলে দিয়েছেন যে ঈশ্বরকে পেতে গেলে কিছু কিছু জিনিস অনুসরণ করতে হবে, মানে কি সত্য কথা বলতে হবে, সেই মহাবীর যেটা বলেছিলেন, আর কি প্রেম, আর একটা অহিংসা। ঠিক আছে। তো মহাবীর তো সেটা বলেছিলেন যে সত্য কথা, অহিংসা মানে অসত্য কথা বলা, সরি অসত্য না, কি বলে মিথ্যা কথা বলা যাবে না, মানে সত্য কথা বলতে হবে। আর একটা প্রেম যুক্ত করা হয়েছিল, প্রেম এবং হচ্ছে অহিংসার মাধ্যমে কি হবে, আমরা প্রকৃত ঈশ্বরকে খুঁজে পাবো। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে মানে গান্ধীজি জীবন দর্শনের মূল কথা। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। এবার হচ্ছে গান্ধীজির সমাজ দর্শন কি ছিল, গান্ধীজির যে শিক্ষা দর্শন কি ছিল, এবং গান্ধীজির যে শিক্ষার লক্ষ্য কি ছিল, এবং গান্ধীজির যে শিক্ষা পাঠ্যক্রমে কি মানে কি কি পদ্ধতিতে পাঠ্যক্রমে কি কি অন্তর্ভুক্ত করলে একটা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন, এবং হচ্ছে গান্ধীজির সে শিক্ষা পদ্ধতি, এগুলো একটু আমাদের জেনে নিতে হবে। ঠিক আছে, সবই এখানে আছে, আমি আর এটা দেখে দেখে আমি বলছি না, আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে, ও বুঝে যান, আমি একটু মুখে মুখে বলি, একটু শুনে নিলে হয়ে যাবে। ঠিক আছে। তো গান্ধীজির শিক্ষা দর্শন এবং শিক্ষার লক্ষ্য, এই বিষয়টা কি প্রত্যেক দর্শনের ক্ষেত্রে, সেই ভাববাদী, প্রয়োগবাদী এবং হচ্ছে কি বেশ বললাম বিভিন্ন যে দর্শনগুলো আমরা পড়েছি, প্রত্যেকটা দর্শনের ক্ষেত্রে কি আছে, শিক্ষার একটা লক্ষ্য রয়েছে। ঠিক সেরকম গান্ধীজির যে শিক্ষা মানে সেটা হচ্ছে ওই যে সত্য, তাই না, সত্যকে উপলব্ধি করা, আত্ম উপলব্ধি করা, মানে এই পদ্ধতিতে মানে এইটা করতে গেলে ঠিক আছে আমাদেরকে কি করতে হবে, আমাদের আধ্যাত্মিকতার বিকাশ ঘটাতে হবে। ঠিক আছে। এবং আধ্যাত্মিকতার বিকাশ ঘটাতে গেলে আধ্যাত্মিক শক্তি মানে আধ্যাত্মিক যে শক্তি আছে সেটাকে আমাদের ইনক্রিজ করতে হবে, সেটাকে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। ঠিক আছে। মানে ইনি এই যে কথাগুলো বলেছেন, তবে এইটা যে চরম লক্ষ্য তা কিন্তু নয়, বা এটাকে শিক্ষার চরম দর্শন এটা কিন্তু তিনি বলেননি। ঠিক আছে। কেন? কারণ এটাই যদি হয় তাহলে আত্ম উপলব্ধি করা, তাহলে সে তো ভাববাদী জগতে চলে গেল। কিন্তু তিনি ভাববাদী সঙ্গে সঙ্গে প্রয়োগের ক্ষেত্রে তিনি অ্যাপ্লাই করেছেন, দেখো প্রয়োগবাদী দর্শন, প্রকৃতিবাদী দর্শন, এবং মানে এটা তো ভাববাদী দর্শনের ক্ষেত্রে তিনি শিক্ষার লক্ষ্য নির্ধারণ করেছেন। ঠিক আছে। এক মিনিট, কোথায় এই ফোনটা গেল কোথায়? আর আপনাদের ওখানে কি হচ্ছে? কি হচ্ছে তো বলো। হ্যালো, হ্যাঁ বলো। অষ্টম প্রহর। কে বলছো তুমি? হ্যাঁ রাজু, আচ্ছা তুমি ক্লাসে আসোনি কেন? ক্লাসে আসো, ক্লাসে কথা হবে, আমি তো এখন ক্লাস নিচ্ছি। আচ্ছা গ্রুপে আসো, এখন আমি এখন ক্লাস নিচ্ছি। ঠিক আছে, ক্লাসে আসো, কথা হচ্ছে। এটা হচ্ছে হরিনাম, হচ্ছে হরিনাম, শুনেছো হরিনাম? আপনাদের নিমন্ত্রণ আছে? হ্যাঁ। ছেচকি খাওয়ার নিমন্ত্রণ? হ্যাঁ
ছেচকি খাওয়ার নিমন্ত্রণ? কি খাওয়ার? ছেচকি সে আবার বিচা কলার ছেচকি ও আচ্ছা আচ্ছা হয় না? হ্যাঁ আমাদের এটা কম্পালসারি দেবেই। হ্যাঁ হ্যাঁ হরিনাম হলে বিচা কলার ছেচকি দেবেই। আমাদের এখানে খিচুড়ি হয়, খিচুড়ি খিচুড়ি আলুর দম। খিচুড়ি খেতে ভালো লাগে বেশ। হ্যাঁ খিচুড়ি আলুর দম দেয়। আজকের না, আজকের তো শুরু হয়েছে, কালকে হবে আবার, মানে আজ কাল দুদিন, ঠিক আছে। আহ, তো এইরকম কালকেও এরকম হবে মনে হয়। আচ্ছা যাই হোক, পরে কথা বলছি। রাজু, রাজু সাধুকা, তাই তো? সূত্রধর, রাজু সূত্রধর, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। আমি পরে কথা বলছি, ঠিক আছে, কিভাবে কি করতে হবে। আমি এখন পড়াচ্ছি, একটু ক্লাসের মধ্যে শোনো, ঠিক আছে। হেডফোন যদি থাকে হেডফোন দিয়ে শুনতে থাকো, বাকিগুলো আমি পরে ঠিক ঠিক আছে। হুম। ঠিক আছে। তো তো যেটা বলছিলাম আর কি, যে গান্ধীজি তো শিক্ষার ক্ষেত্রে বলছেন ভাববাদী দর্শনের উপর, সেই আত্ম উপলব্ধি বা আমাদের যেহেতু ব্রহ্মা টম্বা আছে সেই, কিন্তু শিক্ষা মানে দর্শনের ক্ষেত্রে গঠনের মানে প্রয়োগবাদী দর্শন, প্রকৃতিবাদী দর্শন তিনি প্রয়োগ করেছেন। এবং এবং হচ্ছে শিক্ষার পদ্ধতির ক্ষেত্রে কিন্তু মানে পদ্ধতি মিন্স কি, কিভাবে আমি শিক্ষা মানে এইখানে তিনি গান্ধীজি কিন্তু তার পাঠ্যক্রমে কিন্তু মানে প্লে ওয়ে মেথড, মানে প্লে ওয়ে মেথড মানে কি, মানে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের উপর জোর দিয়েছেন, ঠিক আছে। মানে হচ্ছে বুনিয়াদী শিক্ষা, হাতে কলমের কাজ, আর্ট অ্যান্ড ক্রাফট, এই সমস্ত বিষয়ের উপর যুক্ত মানে তিনি জোর দিয়েছেন, ঠিক আছে। মানে তিনি পাঠ্যক্রমের ক্ষেত্রে কিন্তু মানে শিক্ষার্থী যাতে হাতে কলমে শিখতে পারে, মানে সেই শিক্ষার্থী মানে কিছু কর্মকেন্দ্রিক শিক্ষার উপর তিনি গুরুত্ব দিয়েছেন, ঠিক আছে। মানে আর্ট অ্যান্ড ক্রাফট, তা হচ্ছে বা হচ্ছে মানে বুনিয়াদী শিক্ষা বলতে এটাই, বুনিয়াদী শিক্ষা মিন্স হচ্ছে কি কর্মকেন্দ্রিক শিক্ষা। এবং হস্তশিল্পের ওপর গুরুত্ব দিয়েছেন, হস্তশিল্প ওপর গুরুত্ব দিয়েছেন, এবং হচ্ছে কর্মের মাধ্যমে মানে কাজ করতে করতে শিখবে, এই সমস্ত বিষয়ের উপর তিনি গুরুত্ব দিয়েছেন। মানে সুতো কাটা, তিনি তো নিজেই হাতে সেই সুতো, আগে সুতো কাটতো না, সেই চরকা চরকা তৈরি করেছিলেন ওই কার্ডে, সুতো কাটা, তারপর হচ্ছে তাঁত বোনা, কৃষি কাজ করা এবং কাগজের কাজ করা ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো তিনি পাঠ্যক্রমের সঙ্গে যুক্ত করেছেন। মানে এটাই তার প্রয়োগের ক্ষেত্রে, দেখো ভালো করে জানতে হবে কিন্তু বিষয়গুলো, মানে হুট হুট করে চিন্তা ভাবনা করে স্যার, অনেকে মনে করবে যে গান্ধীজি আবার কি করে ভাববাদী হয়ে যায়। গান্ধীজি তো বুনিয়াদী শিক্ষার কথা বলেছে। হ্যাঁ, তিনি শিক্ষা পদ্ধতি বা বাস্তবায়নের ক্ষেত্রে তিনি এটাই বলেছেন, বলছে ভাই আমরা আধ্যাত্মিক জীবনে লাভ করব, কিন্তু আমরা কিন্তু কাজের ক্ষেত্রে আমরা প্রয়োগবাদী দর্শন ইউজ করব। কেন? কারণ এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের ইন্দ্রিয়ের ব্যবহার হবে, এবং ইন্দ্রিয়ের ব্যবহারের মাধ্যমে আমরা প্রকৃত শিক্ষা পাবো। সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু মানে যে বাস্তব যে জীবন, সেই বাস্তব জীবনের সঙ্গে আমরা অ্যাক্টিভলি কাজ করতে পারবো। সেই কারণে তিনি পাঠ্যক্রমে সুতো কাটা, তাঁত বোনা বা হচ্ছে কৃষিকাজ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যুক্ত করেছে, ঠিক আছে। এবং বিভিন্ন পাঠ্যক্রমে যেমন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি সমস্ত ধরনের বিষয়গুলো তিনি গুরুত্ব দিয়েছেন, এবং আর্ট অ্যান্ড ক্রাফটের উপর ইত্যাদি বিষয়গুলো এবং শরীরচর্চার উপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। হ্যালো স্যার, কিন্তু তাহলে উনি মানে দার্শনিক হিসাবে ভাববাদীই ছিলেন? দার্শনিক হিসাবে তিনি ভাববাদী ছিলেন, আবার প্রকৃতিবাদীও ছিলেন, আবার প্রয়োগবাদীও ছিলেন। কোন আনসারটা তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হবে? ভাই সেই প্রশ্ন সেরকম ভাবে হবে, না স্যার উনি দার্শনিক হিসাবে ভাববাদী ছিলেন, কিন্তু শিক্ষাটাকে যেটা করেছেন ওটাকে প্রয়োগবাদ উল্লেখ করেছেন। শিক্ষার ওই মেথডস গুলোর ব্যবহার ক্ষেত্রে, মেথড গুলো ব্যবহারের ক্ষেত্রে প্র্যাগমাটিজম। রবীন্দ্রনাথের ক্ষেত্রেও সেম স্যার। হ্যাঁ, রবীন্দ্রনাথের প্র্যাগমাটিজম ছিল, ন্যাচারালিজম ছিল ওনার শিক্ষার ক্ষেত্রে। হ্যাঁ, আইডিয়ালিজম এবং ন্যাচারালিজম। তো চলো এবার চলো পাঠ্যক্রমের পদ্ধতি, শিক্ষা পদ্ধতি ক্ষেত্রে তিনি কিন্তু বিভিন্ন ধরনের মানে ইন্টিগ্রেটেড মানে এই অনুবদ্ধ প্রণালীর উপর বেশি গুরুত্ব দিয়েছে। ইন্টিগ্রেটেড যে মেথড, সেই ইন্টিগ্রেটেড মেথডের উপর তিনি বেশি গুরুত্ব দিয়েছেন শিক্ষা পদ্ধতির ক্ষেত্রে। আমাকে বলে দাও ইন্টিগ্রেটেড মেথড বলতে কি বোঝো? তোমরা বিএডে সব পড়েছো, বিএডে পড়াচ্ছ, বলো। এই যেমন আপনি এক্ষুনি পড়াতে পড়াতে চলে গেলেন গান্ধীজি ইতিহাসে চলে গেলেন, রাস্কিন বন্ড, টলস্টয়, এটাই তো ইন্টিগ্রেটেড লার্নিং। একটা জিনিস পড়াতে পড়াতে বিভিন্ন জিনিস শিখে নাও।
মানে বিভিন্ন বিষয়কে সংযুক্ত করা, কোরিলেশন করা। হ্যাঁ আমি ম্যাথ পড়াতে হ্যাঁ, পারি, মানে ম্যাথের সাথে আমি একটু ফিলোসফিও আনতে পারি, বাংলাও আনতে পারি। আচ্ছা আচ্ছা, তাই তাই তো, ঠিক আছে। মানে একের মাধ্যমে অনেক শিখন স্যার। তো বিষয়টা হচ্ছে ইন্টিগ্রেটেড মেথডটা একটু বলে দিই। ইন্টিগ্রেটেড মেথড মিন্স হচ্ছে, তোমরা বলেছো ঠিকই আছে, অসুবিধা নেই। তো ইন্টিগ্রেটেড আমি আবার ভালো করে একটু বলে দিই। ইন্টিগ্রেটেড মেথড মিন্স হচ্ছে, আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে আমরা শ্রেণীকক্ষে পড়াবো, তখন সেই বিষয়টা পড়াতে পড়াতে আমরা যখন বিভিন্ন বিষয়কে সংযুক্ত করে সেই বিষয়টাকে আরো বেশি ভালোভাবে পড়াতে পারবো বা পড়াবো বা শেখাবো ছাত্রদের, তাহলেই কিন্তু প্রকৃত শিক্ষা হবে। এবং সেই শিক্ষার মাধ্যমে কিন্তু শিক্ষার্থী মানে মানে প্রকৃত শিক্ষা লাভ করতে পারবে। এবং যেমন কি, যেমন ধরো আমি পড়াচ্ছি, ধরো এডুকেশন, ঠিক আছে? তাহলে এডুকেশন পড়াতে পড়াতে আমি চলে গেলাম কোথায়, আমরা চলে গেলাম সেই গান্ধীজি, মানে এডুকেশন পড়াতে পড়াতে গান্ধীজি চলে গেলাম, মানে আমরা গান্ধীজি পড়াতে পড়াতে আমরা চলে গেলাম কি পলিটিক্যাল হিস্ট্রি, সায়েন্স, হিস্ট্রিতে চলে গেলাম, ঠিক আছে? এবং আমরা আবার যেতে যেতে বলবো যে ভাই গান্ধীজি কোথায় জন্মগ্রহণ করেছে, বলবে গুজরাটে। গুজরাটের কোথায়, গুজরাটের কোথায় জন্ম হয়েছে, গুজরাটের কোনো একটা জায়গায় পোরবন্দরে জন্মগ্রহণ করেছে। তাহলে গুজরাট যখন জায়গাটার নাম এসে গেল, ভাই জায়গাটার নাম এসে গেল, প্লেস, আমরা প্লেস সম্পর্কে জেনে গেলাম, তার মানে এখানে জিওগ্রাফি রিলেশন রয়েছে। তাহলে গুজরাট স্যার বলে নাকি যে টিচাররা কোরিলেট করতে পারে, মানে ইন্টিগ্রেটেড করতে পারে, তারা নাকি আসল শিক্ষক, আচ্ছা, মানে ভালো ভালো টিচার। হ্যাঁ এখন যেমন আমাদের স্যার, তাই তো স্যার, হ্যাঁ, যেমন আমাদের যেমন স্যার। স্যার আপনি। যেমন আমাদের স্যার না, ডালিয়া ম্যাডামও পারবে, সবাই পারে, এখন সবাই এই মানে মেথডে শিক্ষা দেয়, ঠিক না আছে? স্যার, সবাই পারে না স্যার, শুধু বইয়েরটা ঝরঝর করে পড়িয়ে দিতেও পারে অনেকে, কিন্তু আপনি স্যার কোরিলেট করে পড়ান, তো মানে এটাও হয়ে যায় ওইটাও হয়ে যায়। বিষয়টা হচ্ছে মানে এটা মানে সবাই ক্ষেত্রে হয়, মানে এটা পারবে, তোমরাও পারবে, তোমরাও মানে ক্লাসে পড়াও তো, তোমরাও তো জানো, তোমরাও পারবে। আমি যে কেবল পড়াই তা কিন্তু নয়, সবাই পারে এইরকম ভাবে মেথডে বেশিরভাগ পড়ায়, ঠিক আছে? তো যাই হোক, আমি ডালিয়া একটু সেই ভাও খাচ্ছে, সেই কি বলে না, ভাও খেয়ে যাচ্ছে সেই ভাও খাওয়ানোর কথা বলছি, ঠিক আছে? এই ভাও খাওয়ানোর কথা কিছু না, বিষয়টা হচ্ছে এটা সবাই পারে। চলো, যেটা বলছিলাম, কোথায় ছিলাম, হ্যাঁ, ইন্টিগ্রেটেড মেথড। তো তাহলে আমরা ইতিহাসে গেলাম, হ্যাঁ, ইতিহাসে আবার হচ্ছে জিওগ্রাফিতে গেলাম, পলিটিক্যাল সায়েন্সে গেলাম, ঠিক আছে? আবার ইকোনমিক্স টেনে আনবো, যে গান্ধীজি হচ্ছে ইকোনমিক্সের উপর জোর দিয়েছেন কিভাবে, যে তিনি চরকা চরকা মাধ্যমে সুতো বোনা, তারপর হচ্ছে লবণ তৈরি। তো এইগুলো কেন করেছেন, আমার ইন্ডিয়ান ইকোনমির গ্রোথ করার জন্য, স্বদেশি দ্রব্যের বৃদ্ধির জন্য, এই সমস্ত বিষয়গুলোর উপর তিনি হাতে কলমে কাজের উপর যোগ দিয়েছেন। স্বদেশি মানে যে স্বদেশি মুভমেন্টের উপর জোর দিয়েছেন, কারণ কি ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথের জন্য, ইত্যাদি। তো আরো অঙ্কে চলে যেতে পারা যায় বিভিন্ন বিষয়গুলো নিয়ে, তাই না? তো চলো, এই সমস্ত এগুলোকে বলা ইন্টিগ্রেটেড মেথড, ঠিক আছে? এবং হচ্ছে জন ডিউ, নাম শুনেছো প্রত্যেকে, জন ডিউ? হ্যাঁ স্যার, সত্য সদা পরিবর্তনশীল, উনি বলেছিলেন। হ্যাঁ, জন ডিউ অনেক বইও লিখেছেন, ঠিক আছে? পরীক্ষায় আসে এগুলো, ঠিক আছে? জন ডিউ এর লেখা আমি লিখিয়ে দেবো পরের দিন। পরের দিন মানে হচ্ছে নেক্সট দিন হচ্ছে ওয়েস্টার্ন যে ফিলোসফার হবে সেগুলো লিখে দেবো, জন ডিউ, ফ্রাইবেল হবে। এগুলো এত দর্শন ফর্শন কিছু করতে হবে না, কয়েকটা বইগুলো করলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা চলো, জন ডিউ এর যে প্রজেক্ট মেথড ছিল, আমরা আগের দিন শিখেছিলাম জন ডিউ এর প্রজেক্ট মেথড, ঠিক আছে? এবং এই যে প্রজেক্ট মেথডের সঙ্গে গান্ধীজির যে এই মানে মানে বুনিয়াদী শিক্ষার কথা বলেছেন, তার সঙ্গে কোরিলেট করার চেষ্টা করেছিলেন, ঠিক আছে? গান্ধীজির যে বুনিয়াদী শিক্ষা আর যে ওই যে জন ডিউ যে প্রজেক্ট মেথড, সেম, ঠিক আছে? উনি তো প্র্যাগমাটিজমে করেছিলেন না? হ্যাঁ হ্যাঁ, প্র্যাগমাটিজম করেছেন। তো তিনি গান্ধীজি তো প্র্যাগমাটিজমের ক্ষেত্রে ইউজ করেছেন, না প্রয়োগবাদী বাস্তব মানে প্রয়োগবাদের দর্শনের উপর প্রয়োগের ক্ষেত্রে, অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে প্রয়োগবাদী দর্শনকে বেশি গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এই বুনিয়াদী শিক্ষাটা একটু একটু ভালো করে জেনে নিতে হবে। বুনিয়াদী শিক্ষা মানে এটা হচ্ছে বুনিয়াদী শিক্ষা মিন্স কি বলো তো, কি কি বুনিয়াদী শিক্ষা? বেসিক এডুকেশন। স্যার ওই মনে হয় প্রথমটা মাতৃভাষাতে করা হবে ওইটা, বলো ভালো করে বলো, কি স্যার ওটা আছে বুনিয়াদী শিক্ষা।
প্রথম কয়েক মানে ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষাতেই পড়ানো হবে। হ্যাঁ, বুনিয়াদী শিক্ষা বলতে কি বলতো আমাদের মানে বুনিয়াদী শিক্ষার অনেক স্টেপ রয়েছে, ঠিক আছে? তিনি বুনিয়াদী শিক্ষা বলতে যে মানে অনেকগুলো স্টেপের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ আছে, নিম্ন বুনিয়াদি, এমনি বুনিয়াদি, উচ্চ বুনিয়াদী আছে। শিক্ষার 4টে তিনটে না, স্তর আছে। দুটো না তিনটে? চলো তিনটে এগুলো মনে হয় লিখে স্যার। নাও, এগুলো কিন্তু পিডিএফ এ নেই, ঠিক আছে? এগুলো একটু লিখে নিতে হবে। চলো লিখে নাও পিডিএফ এ বুনিয়াদী শিক্ষা। এই দেখো বুনিয়াদী শিক্ষা, দেখো পাঠ্যক্রমে PH এর মাধ্যমে শিক্ষাটাই কি বলছেন? মানে হ্যান্ড হার্ট যে বুনিয়াদী শিক্ষা বলছিলেন না স্যার, ওটা কি হ্যান্ড হার্ট আর আরেকটা যেন কি এইচ, দুটো আরেকটা যেন তিনটে এইচ এর মাধ্যমে শিক্ষা? হ্যাঁ ওইটাই কি বলছেন? মানে কর্মশিক্ষার মাধ্যমে শিক্ষা। হ্যাঁ, অ্যাকচুয়ালি গান্ধীজির মূল উদ্দেশ্য ছিল যে আমরা যে শিক্ষাটা পাচ্ছি না, এই শিক্ষাটার সঙ্গে আমাদের কর্মজগতে কোরিলেট করা, ঠিক আছে? হ্যাঁ, শুধু পুঁথিগত শিক্ষা হবে না, যেটা সেটা আমরা প্রয়োগ করতে পারি বাস্তব জীবনে। এটার জন্যই বেসিক এডুকেশন, ছেলেমেয়েরা সবকিছু শিখবে হ্যাঁ, বেসিক যেন এডুকেশনে তারা করে খেতে পারে স্যার, যে কিছু যেন তারা করে খেতে পারে, হ্যাঁ, এই জন্য। মূল কথা হচ্ছে কি, বেসিক এডুকেশনের মূল হচ্ছে আমরা শিক্ষা লাভ করব, সঙ্গে সঙ্গে আমাদের কর্মের মানে অ্যাক্টিভলি আমরা শিখব, কর্মের মাধ্যমে যে শিক্ষা, এটার উপর তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। এবং যেটা করলে পরবর্তীকালে আমাদের সামাজিক জীবন মানে আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট ঘটে, ঠিক আছে? মানে অর্থনৈতিকভাবে যাতে আমরা উৎপাদনক্ষম হই। যেমন ধরো আমরা যদি এই যে কর্মশিক্ষা, এই যে কর্মশিক্ষা বিষয়টা যুক্ত হয়েছে পাঠ্যক্রমে, এইগুলো বেসিক এডুকেশনের সেই সেই গান্ধীজিতে অ্যাকচুয়ালি সেই ওয়ার্ধা কমিশন তো নাম শুনেছে, এই বলতে গেলে অনেক কিছু হবে সেই ওয়ার্ধা কমিশন। হ্যাঁ হ্যাঁ, ওটা ওয়ার্ধা কমিশনের তো, এটা আন্ডারে তো এটা, ঠিক আছে? বেসিক গান্ধীজি এডুকেশন। এই যে শিক্ষার ক্ষেত্রে যে বেসিক এডুকেশন বুনিয়াদী শিক্ষার কথা বলেছেন, ঠিক আছে? পরবর্তীকালে আমাদের সেই নির্বাচন হলো না, 1936 সালে নির্বাচন হলো, ঠিক আছে? 37-এ ওয়ার্ধা কমিশন হয়, ঠিক আছে? ওই ওয়ার্ধা কমিশনে বেসিক এডুকেশনটা তো স্যার 37-এই তো না? হ্যাঁ 37-এ 1937-এ। হ্যাঁ জাকির হোসেনের নেতৃত্বে ওয়ার্ধা কমিশনে এই বেসিক এডুকেশনটা যুক্ত করা হয়, ঠিক আছে? এবং বেসিক এডুকেশনে যেটার মূল কথা ছিল স্বনির্ভর করা, ঠিক আছে? মানে সেখানে আর্ট অ্যান্ড ক্রাফট, হস্তশিল্প, এই সমস্ত বিষয়গুলো অ্যাড করা হয়। চলো অনেক কিছু, বড্ড বেশি কথা হয়ে যাচ্ছে, মাথা গরম, মানে পাগলা হয়ে যাবো। চলো একটু লেখাই। লেখো বুনিয়াদী শিক্ষার 4টি স্তর, লেখো বুনিয়াদী শিক্ষার 4টি স্তর। নাম্বার 1 লেখো প্রাক বুনিয়াদী। স্যার কি বললেন প্রথমটা? লেখো বুনিয়াদী শিক্ষার 4টি স্তর হলো, এক নম্বর লেখো প্রাক বুনিয়াদী স্তর 7 বছর পর্যন্ত, ব্র্যাকেটের মধ্যে লেখো 7 বছর পর্যন্ত। নাম্বার 2 লেখো জুনিয়র বেসিক স্তর 7 থেকে 10। স্যার প্রাক বুনিয়াদি কত বছর বললেন? 7? নেক্সট লেখো জুনিয়র বেসিক স্তর 7 থেকে 10। নেক্সট লেখো সিনিয়র বেসিক স্তর 11 থেকে 14। এগারো থেকে 14। নেক্সট পোস্ট বেসিক স্তর 14 বছরের পর। স্যার 14 থেকে কত বললেন শেষেরটা? 14 মানে 14 এর উপর, গ্রেটার দেন 14। স্যার এটা বাংলায় প্রথমটা বললেন প্রাক বুনিয়াদি, ওটার ইংলিশটা কি হবে? প্রি বেসিক। তুমি ইংলিশ ম্যাডাম, তুমি আমাকে জিজ্ঞাসা করছো ইংলিশ কি হবে? বলছি এটা প্রি বেসিক তো নাকি? আমি বলে দিন না বাবা, আপনি খুব প্যাং মারেন আজকাল আমাকে। বাবা আমি জানবো তার কোনো ইয়ে আছে? আমি কি সেই একদম ইয়ের মধ্যে বসে আছি নাকি গুগল হয়ে বসে আছি আমি সব জানবো? হ্যাঁ স্যার আমরা কাকে জিজ্ঞেস করবো? আপনাকে তো জিজ্ঞেস করবো না। না না
ভুল কথা। আমাকে সবকিছু, আমি সবকিছু জানি না তো, আমি সবকিছু জানি না। তুমি বলছো এই প্রশ্নগুলো এরকম যদি হয় তাহলে কি হবে? হ্যাঁ, প্রশ্ন হবে না, এগুলো তো ভুলভাল প্রশ্ন না। প্রশ্ন এরকম হবে না, প্রশ্ন যখন হবে সেটা আমি প্রশ্ন দিয়ে দেবো। প্রশ্ন তোমরা তো সলভ করছো, বুঝতে পারছো প্রশ্ন এরকম হবে, ঠিক আছে? এবার আমি তো সবকিছু জানি না, আমি জাস্ট গাইড করছি তোমাদের। আমি সব জানি এটাকে মানে আমি জানি না, মানে এটা হয় না কখনো, তোমরাও জানো এটা, তাই না? চলো, বেসিক এডুকেশন মানে হেডিং করো, দেখো বেসিক এডুকেশন বা বুনিয়াদী শিক্ষা বা নৈতালি শিক্ষা, একটু লিখিয়ে দিই বিষয়টা, এখানে নেই। লেখো, লেখো গান্ধীজির মতে শিক্ষার মূল উদ্দেশ্য হলো, গান্ধীজির মতে শিক্ষার মূল উদ্দেশ্য হলো দেহ, মন ও আত্মার পরিপূর্ণ বিকাশ। গান্ধীজি চেয়েছিলেন, লেখো, গান্ধীজি চেয়েছিলেন সেই সময়ের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, সেই সময়ের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। আরেকবার রিপিট করুন। গান্ধীজি চেয়েছিলেন সেই সময়ের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা বা গড়ে তুলতে চেয়েছিলেন, এরকম লিখতে পারে, এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিলেন যার মাধ্যমে শিক্ষার্থীরা স্বনির্ভর হয়ে ওঠে। যার মাধ্যমে শিক্ষার্থীরা স্বনির্ভর হয়ে ওঠে। নেক্সট দেখো, তিনি শিক্ষাকে উৎপাদনধর্মী ও সমাজ জীবনের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন, সমাজ জীবনের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন। হয়েছে? নেক্সট, গান্ধীজি চিন্তার পূর্ণ প্রতিফলন দেখা যায় বুনিয়াদী শিক্ষার মাধ্যমে। হয়েছে? বুনিয়াদী শিক্ষার মাধ্যমে বা বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা। চলো নেক্সট লেখো, এই পরিপ্রেক্ষিতে গান্ধীজি 1937 সালে ওয়ার্ধা পরিকল্পনায়
তার শিক্ষা চিন্তাকে প্রকাশ করে। তার শিক্ষা চিন্তাকে প্রকাশ করে। তার এই শিক্ষা চিন্তা নৈতালিম নামে পরিচিত। নৈতালিম নামে পরিচিত। নৈতালি। নৈতালিম। ঠিক আছে, প্যারা চেঞ্জ। বৈশিষ্ট্য লেখো, বুনিয়াদী শিক্ষার ক্যারেক্টারিস্টিক্স অফ বেসিক এডুকেশন। কি আরেকবার বলুন। ক্যারেক্টারিস্টিক্স অফ বেসিক এডুকেশন। নাম্বার 1, 7 থেকে 14 বছর পর্যন্ত সমস্ত ছেলে মেয়েদের জন্য 7 থেকে 14 বছরের সমস্ত ছেলে মেয়েদের জন্য সর্বজনীন ও বাধ্যতামূলক শিক্ষা, সর্বজনীন, বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা, সাত থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত ছেলে মেয়েদের সর্বজনীন, বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষা, যেটা 1947 সালে সংবিধান যখন তৈরি হয় তখন কত নম্বর আর্টিকেলে রাখা হয়েছিল এই বিষয়টা? স্যার ওই ডাইরেক্টিভ অফ প্রিন্সিপালে রাখা হয়েছিল। 21 এ। ও মাই গড, আর্টিকেল কিছুদিন আগে পড়ালাম তবুও হলো না। 45 নম্বর। কত নম্বর? 45 নম্বর আর্টিকেলে, ডিপিএসপি তে 45 নম্বর আর্টিকেলে রাখা হয়েছে, তাই না? পরবর্তীকালে 21-এ আনা হয়। ঠিক আছে, চলো 21 না 21A তে। 21-এর এতে হ্যাঁ, সর্বজনীন, বাধ্যতামূলক এবং অবৈতনিক শিক্ষা। নাম্বার 2 লেখো, এই স্তরে কিন্তু ওখানে 14 দেওয়া ছিল, এখানে 7 to 14। হ্যাঁ, বয়সটা 6 থেকে 14 বছর ছিল। হ্যাঁ হ্যাঁ। নেক্সট, কার দিনে বেশি বয়সে পড়াশোনা করতো। এই স্তরে ইংরেজি শিক্ষা দেওয়া হবে না। স্যার 2 নম্বর পয়েন্টটা কি বললে? এই স্তরে ইংরেজি শিক্ষা দেওয়া হবে না। মাতৃভাষা দেওয়া হবে না তো স্যার? না, হবে না। এই স্তরে মাতৃভাষা শিক্ষা দেওয়া, ইংরেজি শিক্ষা দেওয়া হবে না। মাতৃভাষা শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। নাম্বার 3, শিক্ষার্থীদের সামর্থ্য ও চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা পরিচালিত করতে হবে। নাম্বার, আচ্ছা, নেক্সট পয়েন্ট, হাতের কাজ, সুতো কাটা, চামড়ার কাজ, কাঠের কাজ, এগুলো লিখে যাও পরপর। সেলাই, কৃষিকাজ, বাগান, মৎস্য চাষ ইত্যাদি নির্বাচনের কথা বলা হয়। স্যার কাঠের কাজের পরে কি বললে? সেলাই, কৃষিকাজ, বাগান তৈরি, মৎস্য চাষ। নাম্বার 4 না 5 হচ্ছে, লেখো, এই সমস্ত শিল্পকে কেন্দ্র করে তারা অর্থ উপার্জন করবে।
এবং নিজের শিক্ষার ব্যয় তারা নিজেরাই বহন করবে। নিজের শিক্ষার ব্যয় তারা নিজেরাই বহন করবে। এই সমস্ত শিল্পকে কেন্দ্র করে অর্থ উপার্জন করবে এবং নিজেদের শিক্ষার ব্যয় নিজেরাই বহন করবে। নাম্বার নেক্সট, গান্ধীজির মতে শিক্ষণ পদ্ধতি হবে অনুবদ্ধ প্রণালী, ইন্টিগ্রেটেড মেথড। নেক্সট পয়েন্ট, বাহ্যিক মূল্যায়নের পরিবর্তে দৈহিক কার্যাবলীর পরিপ্রেক্ষিতে আভ্যন্তরীণ মূল্যায়নের উপর গুরুত্ব দেন। আভ্যন্তরীণ মূল্যায়নের উপর গুরুত্ব দেন। দেখো, বাহ্যিক মূল্যায়নের পরিবর্তে দৈহিক কার্যাবলীর পরিপ্রেক্ষিতে আভ্যন্তরীণ মূল্যায়নের গুরুত্ব দেন। চলো, এই পার্টটা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এই গান্ধীজিটা দিয়ে দিলাম, স্বামীজি হয়ে, আচ্ছা স্বামীজিটা তোমরা একটু পড়ে নেবে। আমি আর এই করেছি, আর পরের দিন আমি স্বামীজি শুরু করছি না, এই নোটসটা দিয়ে দিচ্ছি, স্বামীজিটা একটু পড়ে নেবে। ঠিক আছে, স্বামীজি দুটা। স্যার হ্যাঁ, বলছি বলো। 5 নম্বর পয়েন্টটা বলুন। গান্ধীজির তিনি চেয়েছেন শিক্ষার পদ্ধতি হবে অনুবীক্ষণ না কি একটা বললেন? হ্যাঁ, আভ্যন্তরীণ, আচ্ছা আমি অনুবদ্ধ প্রণালী। আচ্ছা, শিক্ষণ পদ্ধতি হবে অনুবদ্ধ প্রণালী বাংলায়, আর আচ্ছা ইংলিশটা লিখবে ইন্টিগ্রেটেড মেথড। শোনো, বিষয়টা হচ্ছে, আমি একটা কথা বলি, দেখো এখানে কিন্তু সিলেবাসটা অনেক, আমি তো ধরে ধরে পড়াচ্ছি, সঙ্গে সঙ্গে তোমাদেরও কিছু আমি নোটস দেবো। আমি ধরো প্রত্যেকটা ক্ষেত্রে এরকম ধরে ধরে পড়াতে গেলে, ধরে ধরে লেখাতে গেলে আর এই জীবনে আর সিলেবাস শেষ হবে না। বুঝতে পারছো তো? স্যার হবে সিলেবাস হবে, এখন ধরে ধরে পড়াতে হবে স্যার। স্যার আপনি বোঝাবেন, একটু পিডিএফ না হলে গ্রুপে দিয়ে দেবেন। স্যার তো সেই তো দিচ্ছি, এই তো দিয়ে দিচ্ছি আমি তো। স্যার একটু ধরে ধরে পড়াতে হবে, মোটা বুদ্ধি না হলে হবে না, নিজে নিজে এরকম করে দেখলে হবে না। এরকম না, আপনি পিডিএফটা করে ভালো করে বুঝিয়ে দিন। স্যার পিডিএফ এই গান্ধীজি নেতাজি এগুলার বোঝানোর কি আছে, যেগুলো লেখানো লিখিয়ে দেবেন, বাকি পিডিএফ আমরা পড়ে নেব। সেই বাচ্চাদের মতো এখন সেই কি করে অতই স্যার আমরা বাচ্চাই, কি করব? স্যার বাচ্চা নয়, উনার হয়তো অনেক সময় আছে, কিন্তু সবার তো সে সময়টা থাকে না। অনেকে তো আমরা তো ঘোরতর সংসারী, এজও হয়েছে, এবার উনার এখন সময় আছে উঠতি বয়স, তাই উনি ওটা বলতে পারছেন। উঠতি বয়স না গো, সবাই বুড়ি হয়ে গেছে। আমিও ঘোরতরই সংসারী ম্যাডাম। শোনো, হয়তো আপনার সময়টা আছে কিন্তু আমার নেই। শোনো শোনো শোনো, আমি কারোর এক মিনিট স্টপ, প্রত্যেকে স্টপ। আমি নেতাজি কোথায় কি প্রতিষ্ঠা করেছে সেটাও যদি পিডিএফ দেখে বোঝাতে হয় তাহলে তো মুশকিল। হ্যাঁ শোনো, আমি একটা কথা বলি, সবাই স্টপ হয়ে যাও, আমি কথা বলি। আমি কারোর ইন্ডিভিজুয়ালি আমি আমার মতো করে পড়াবো, ঠিক আছে? আমি আমার মতো করে পড়াবো, ঠিক আছে? সেই কারণে আমি কেউ যদি বলে যে এইভাবে পড়াবো, আমি শুনবো না, কিন্তু আমি জাস্ট বলতে পারি, তোমরা মতামত দিতে পারো, কিন্তু আমি পড়াবো আমার মতো, ঠিক আছে? আমি যেমন আমি সেইভাবে পড়াবো, ঠিক আছে? আমি জাস্ট একটু বললাম। তো আমি যেটা বলবো আর কি, সবাইকে একটু নিজেকেও পড়তে হবে, ঠিক আছে? যে পিডিএফ গুলো সেগুলো করতে হবে,
না ঠিক আছে, তাহলে একটু হয়ে যাবে। আর আরেকটা কথা যেটা বলছিলাম, এখানে সবাই এরকম নয় যে বাচ্চা, সবাই ঠিক আছে এজড, সবাই বয়স হয়েছে, ওটা নিয়ে এটা কোনো ইয়ে নেই। তবে যতটুকু টাইম পাবো আমরা মোটামুটি আশা করি তাই তার মধ্যে আমরা সব পুরো কমপ্লিট হয়ে রিভিশনও দিয়ে দেবো, ঠিক আছে, চাপ নেওয়ার দরকার নাই, ঠিক আছে। আর আজকে আপনি যে গ্রুপে সিলেবাসের এটা দিয়েছেন, ওটা ধরে ধরে করলেই হবে? ওটা ধরে ধরে করলে হবে বলতে কি বেশি হয়ে যাবে, ওটা ধরে ধরে করলে, ঠিক আছে, ওটা ধরে ধরে করলে বেশি হয়ে যাবে। কারণ হচ্ছে আমি যেটা দিয়েছি ওটা হচ্ছে একদম করেই দিয়েছি, ফাঁক নেই। স্যার কেন বলছি জানেন তো, আপনি পড়াচ্ছেন ঠিক আছে, কিন্তু যখনই আপনি মক টেস্ট নেন কিন্তু কোশ্চেনের প্যাটার্ন আমার বুঝতে সমস্যা হয়। হ্যাঁ, আজকে এসএমএস করে বলেছিল স্যার আমি পাচ্ছি না এরকম, আমি পারবে না বলেই প্রশ্ন করেছি তো। আচ্ছা ঠিক আছে, আমি আজকে এমন কোশ্চেন করব, মানে এমন আমি কোশ্চেন দিই এরকম ভাবে তোমরা বুঝতে পারছো না কেন, মোটামুটি তোমরা 10-12টা পারবে, বাকিগুলো পারবে না, ঠিক আছে। আমি সেরকম ভাবে প্ল্যানিং করে দিই। কেন প্ল্যানিং করে দিই? কারণ ওই যে 10-12টা পাবে না সেগুলো তোমাদের হয়ে যাবে, নতুন করে হয়ে যাবে। আমি পরের দিন প্রশ্ন করব, তোমরা প্রত্যেকেই 20-র মধ্যে 18-17 এরকম পাবে। সিম্পল একটা প্রশ্ন সেট করব, ঠিক আছে। যাও তোমরা যদি স্যার যখনই কোশ্চেন পারছি না তখনই তো মনে হবে না যে কোথাও তো নিশ্চয়ই ফাঁকটা রয়ে যাচ্ছে। সেই ফাঁকটা আমার একটু তাহলে আমি এক কাজ করব, ফাঁক ঠিক না, ফাঁক তো আছে। তুমি কি এখন ফুললি প্রিপেয়ার হয়ে গেছো? তুমি তো প্রিপেয়ার নয় এখন, তোমার তো ফাঁক আছে। তুমি যদি মনে করো যে আমি এখন ফুললি প্রিপেয়ার, ভুল ভাবছো। প্রিপারেশন কোনোদিনই শেষ হয় না। সেটাই দেবাশিস, যারা ভাবছে যে আমি সব করে নেবো, এরকম ভাবে হবে না তো, আমি হতে দেবো না তো। এমন ভাবে পড়তে হবে, মানে ঠিক আছে। আমি যেমন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়েছি পড়া, মানে আজকে পরীক্ষা নেব, প্রশ্ন আমি দেবো, দেখি কখন, রাতের দিকে হয়তো দেবো, রাতে না দিই কালকে দেবো, অসুবিধা। আজকে কোন চ্যাপ্টার নেবেন? গ্রোথ ডেভেলপমেন্ট এক্সাম হবে আজকে? হ্যাঁ আজকে ধরো সময় স্যার লেফট হবো? হ্যাঁ গ্রোথ ডেভেলপমেন্টটা ভালো করে পড়ে নাও, তাহলে কালকে দেবো মক টেস্টটা, কি বলো? স্বস্তিক স্যার, সুজয় স্যার বলুন। বলুন স্যার। বলছি টেস্টটা কি আজকে দিয়ে দেবো নাকি কালকে দেবো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের? স্যার আপনার যেটা সুইটেবল মনে হয় করুন। স্যার কালকে দিন স্যার। আচ্ছা হ্যাঁ আজকে স্যার দুটো ক্লাস করে একটু আমারও মানে ইয়ে না। হ্যাঁ বুঝতে পেরেছি তো, সবাই দুটো করে ক্লাস করেছে, কালকে একটা ক্লাস হবে, ঠিক আছে। কালকে আর রবিবার দিন অফ করে, রবিবার দিন ছুটি থাকবে বলে আজকে এডুকেশনটা নিয়ে নিলাম। আরে একটা সপ্তাহে একটা দিন ছুটি না রাখলে মানে চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ কাজকর্ম স্যার থাকে প্রচুর তো। হ্যাঁ রবিবার দিন ছুটি রাখ। স্যার বলছি যে টেস্ট যা দেওয়ার না স্যার রাতেই দিন, কারণ সকালের দিকে না ওই টাইমও পাওয়া যায় না, আর পরে ওই অনেক মেসেজ